পিরিয়ডের ঠিক দ্বিতীয় দিন পার হয়ে রাত্রে অনামিকার মধ্যে কিছু একটা লক্ষ্য করল রোহান। এতক্ষণ বেলকনিতে বসে অনামিকার সঙ্গে গল্প করে রুমের দিকে চলে আসে। সে রুমে পানি খেতে এসে ভীষণ চমকে গেল। অনামিকাকে বেলকনিতে রেখে আসলো সে, কিন্তু রুমে এসে দেখে অনামিকা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে। এটা কি করে সম্ভব? রোহান আবার দৌড়ে বেলকনির দিকে চলে যায়। বেলকনিতে গিয়ে দেখলো সেখানে কেউ নেই, তার মানে বিছানায় অনামিকা। কিন্তু সে আমার আগে কিভাবে গেছে? আবার রুমের দিকে ফেরে। রুমে এসে দেখলো অনামিকা সেভাবেই শুয়ে আছে যেখানে সে দেখে গেছে। সে অনামিকার পাশে চলে যায়। অনামিকার মাথায় হাত দিয়ে খাটে অনামিকার পাশে বসে পড়ল। কিছুতেই হিসাব মিলছে না এসবের। এটা কিভাবে সম্ভব? নাকি মস্তিষ্কের ভ্রম? কিন্তু অনামিকা তো সশরীরে বেলকনিতে উপস্থিত ছিল। রোহান বেলকনিতে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল। অনামিকা প্রথমবার এসে এক কাপ চা দিয়ে বলল, নাস্তা লাগবে? মাথা নেড়ে না জবাব দেয়। অনামিকা চলে যায়। রোহান অফিসিয়াল কাজ শেষ হবার পরেই রোহান অনামিকাকে ডাকে গল্প করার জন্য। অনামিকা ডাক শুনে আসে এবং দুজনে বসে গল্প করছে। আচ্ছা তুমি বসো, আমি পানি আর ঔষধ খেয়ে আসছি। তারপরেই ওই পানি খেতে এসে রোহান দেখে অনামিকা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। রোহান বড়সড় একটা ধাক্কা খেলেও ভাবলো এই মুহূর্তে অনামিকাকে কিছু বলা যাবে না। তারপর সে শুয়ে পড়ে। রোহান শুতেই অনামিকা ঘুরে রোহানকে জড়িয়ে ধরে রোহানের বুকে মুখ গুজে ঘুম ঘুম কণ্ঠে বলল, তলপেটে খুব ব্যথা হচ্ছে রোহান, আমার তলপেটে একটু হাত রাখো, তোমার ছোঁয়ায় ব্যথা দূর হয়ে যাবে। দেখো তোমার হাতটা যেমন ভরসার তেমনই ভালোবাসার, তাই তো তোমার স্পর্শে সমস্ত ক্লান্তি, হতাশা, কষ্ট দূর হয়ে যায় নিমেষে। অনামিকাকে ভালোবেসে অনু বলেই ডাকে রোহান। অনামিকার কপালে একটা চুমু খেয়ে রোহান বলল, ড্রয়ারও ওষুধ ছিল, খাওনি? ভাঙা গলায় অনু বলল, নেই তো, শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি চুপচাপ শো, আমি ব্যবস্থা করছি বলে রোহান বিছানা থেকে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ তুমি? তোমার ব্যথা উপশমের ব্যবস্থা করতে অনু। এত রাতে কোনো কিছুর দরকার নেই রোহান, তুমি আমার পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেই আমার ব্যথা তোমার ভালোবাসার কাছে পরাজিত হয়ে উধাও হয়ে যাবে। তোমার কোনো কিছু করতে হবে না, এসো তো। একদম না অনু, আমাদের বিয়ের আগে তোমায় কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময়ে হলেও তোমায় ক্ষুদ্রতম কষ্টকেও দূর করার চেষ্টা করব। সেটা তুমি ভুলে গেলেও আমি ভুলবো না। এখন তুমি আমার স্ত্রী, আমার প্রতি তোমার যেমন কর্তব্য তোমার প্রতিও আমার তার থেকে দ্বিগুণ কর্তব্য। পাগল একটা। হ্যাঁ পাগল তো, তোমার পাগল। এমন পাগল আজীবন থাকতে চাই। এটা তো আমার সৌভাগ্য রোহান, তোমার মতো একজন জীবন সঙ্গী হিসাবে পাওয়া। আচ্ছা যাই করো, জলদি করো। ওকে, তুমি একটু সময় অপেক্ষা করো, আমি আসছি বলেই রোহান রুম থেকে বের হয়ে গেল। রোহান জঘাতে কিচেনে এসে কিচেনের লাইট জ্বালাতেই আবার ভীষণ চমকে গেল। গ্যাসের চুলোর উপর রাখা পানি ভর্তি পাতিল এবং পাতিলের পানি যেভাবে দুলছে তাতে মনে হচ্ছে এইমাত্র কেউ রেখে গেছে। আগেই ভৌতিক কিছু না ভেবে রোহান ভাবলো হয়তো পাতিলে পানি ভরে অনামিকা রেখেছিল এবং হঠাৎ মৃদু কম্পনে হয়তো পাতিলের পানি দুলছে। আরো নিশ্চিত হবার জন্য রোহান রুমের দিকে চলে যায় জিজ্ঞাসা করতে। রুমে ফিরে এসে অনুকে বলল, চুলোর উপর পাতিলে পানি রেখেছিল অনু? চোখ খুলে ঘুম ঘুম জড়িয়ে আসা কণ্ঠে অনু বলল, কেন, তুমি কি আমায় রাখতে বলেছিলে নাকি? যে রাখবো? রাখিনি তো। আচ্ছা তুমি ঘুমানোর ট্রাই করো বলে রোহান আবার কিচেনের দিকে চলে গেল। রান্নাঘরে এসে ভাবছে এসব যা কিছু ঘটছে তা কি আসলেই রহস্যময় কিছু, নাকি ভুল ভ্রম এবং মনের অহেতুক সন্দেহর বিষয়গুলোকে রহস্যময় করে তুলছে। যাই হোক, চুলোয় আগুন জ্বেলে কিচেনের কাছে স্বচ্ছ জানালা ভেদ করে রাতের আকাশের দৃষ্টি নিক্ষেপ করলো রোহান। চাঁদের জ্যোৎস্নায় মুখরিত পৃথিবী। রোহান ভাবছে অনুর পিরিয়ডের সমস্যা না থাকলে অনুকে নিয়ে বাইরে চাঁদের স্নিগ্ধ আলো মেখে আসতো গায়ে। জানালা থেকে চোখ ফিরিয়ে পেছনে তাকাতেই ভয় লাফিয়ে উঠল রোহান। অনামিকা দাঁড়িয়ে আছে হাসি মুখে। রোহানকে ভরকে যেতে দেখে অনু হেসে ফেলে বলল, বউকে দেখে এমন ভাবে ভয় লাফিয়ে উঠলে যেন ভূত দেখেছ। এই শোনো, তোমার বউ দেখতে এতটা কুৎসিত নয় যে দেখে ভয় লাফিয়ে উঠতে হবে। আমতা আমতা করে রোহান বলল, না ইয়ে মানে। হাসতে হাসতে অনু বলল, ইয়ে মানে আবার কি? ভীতু একটা। তোমার চোখে তো ঘুম ছিল, তারপর পেটে ব্যথা, কষ্ট করে আসার কি দরকার ছিল বলো? মুখ ভেঙচি দিয়ে অনু বলল, তুমি আমার জন্য এত রাতে একাকী এসব করছো আর আমি এসে তোমার একাকিত্ব দূর করবো না তা কি হয়? এইটুকু সময়ের ব্যাপার তো মাত্র। হ্যাঁ, তুমি ছাড়া এক মিনিটও আমার কাছে একাকিত্বের সমান মিস্টার জামাই, তাই চলে এলাম। পাতিলের পানি কতটুকু গরম হলো দেখতে ঘুরে দাঁড়িয়ে পাতিলের পানিতে আঙ্গুল ডোবালো রোহান। হ্যাঁ ঠিক আছে, একদম কুসুম গরম। এবার তো বোতল দরকার। আচ্ছা 1 লিটারের খালি বোতল আছে বাসায় অনু? বলেই ঘুরে দাঁড়াতেই রোহান আবারও চমকে গেল। অনামিকা নেই। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বের হয়ে যায় রোহান। রুমে এসে দেখলো অনামিকা বিছানায় ঘুমিয়ে আছে। দাঁড়িয়ে এক মনে রোহান ভাবছে অনামিকা ইচ্ছা করে দুষ্টুমি করছে না তো, তাই হবে হয়তো। তাছাড়া আর কি। সে একটি বোতল খুঁজতেও অন্য রুমে চলে যায়। সারা বাসা তন্ন তন্ন করে খুঁজেও একটা বোতল পেল না রোহান। এ যে মহা বিপদ। কিচেনে খুঁজতে লাগলো। পেছন থেকে অনামিকা বলল, কি খুঁজছো রোহান? লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে রোহান বলল, পেটে ব্যথা নিয়েও এত দুষ্টুমি করলে হয় অনামিকা? গরম পানি ভরার জন্য একটা বোতল খুঁজছি কিন্তু পাচ্ছি না কোথাও। সব বোতল ফেলে দাও নাকি?
এই যে RC 7-Up বোতল আনি, সেসব 2-1টা রাখলে কি হয় বলতো? রোহানের কথা শেষ হতে না হতেই কিচেনে মাথার উপরে সানসেট থেকে একটা পুরনো বোতল গড়িয়ে রোহানের সামনে পড়ল। রোহান ঝুঁকে পড়ে বোতলটা হাতে নিয়ে উঠে সোজা হয়ে বলল, খুঁজতে খুঁজতে হয়রান, আর এখন বোতল নিজে এসে ধরা দিচ্ছে? কি অদ্ভুত কাণ্ড। বোতলটা ধুয়ে বোতলে পাতিলের কুসুম গরম পানি ঢেলে মুখ বন্ধ করে ঘুরে দাঁড়িয়ে রোহান বলল, চলো জলদি রুমে চলো। অনামিকা মিষ্টি হেসে বলল, তুমি যাও, আমি গ্যাস বন্ধ করে আসছি। রোহান বোতল হাতে রুমে এসে আবার যেন আকাশ থেকে পড়ল। অনামিকা বিছানায় ঘুমন্ত, তাহলে রান্নাঘরে কাকে রেখে আসলো? এটা কিভাবে সম্ভব? সে আবারও বের হয়ে গেল। রোহান আবার কিচেনের দরজার সামনে এসে দেখলো কিচেনের বাতি ঠিকই অফ, কিন্তু কেউ নেই এখানে। রোহানের মাথায় হাত, মাঝে মধ্যে গোপনে 2-1টা বিড়ি ছাড়া অন্য কোনো নেশাপানি ছুঁয়ো না রোহান। সজ্ঞানে তো আজ নেশাপানি কিছুই খায়নি রোহান, তাহলে এরকম হচ্ছে কেন? নাকি অজ্ঞানে? ধুর, অজ্ঞানে কি কোনো কিছু সম্ভব নাকি? নিজের মাথা নিজেই ওয়ালের সাথে টাক মেরে ফাটাতে ইচ্ছা করছে, কিন্তু তাও করা যাবে না। তাহলে অনামিকা সেবা করবে কে? বাধ্য হয়ে রুমের দিকে চলে আসে। আবার রুমে এসে টিউবলাইট বন্ধ করে ড্রিম লাইট জেলে খাটে উঠে শুয়ে অনামিকাকে টেনে বুকে এনে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, এখন কেমন লাগছে অনামিকা? ঘুম ভেঙে গেল অনামিকার। ঘুমজড়িত কণ্ঠে বলল, ব্যথাটা তেমনই আছে রোহান, কমছে না। আচ্ছা চিত হয়ে শো অনু। অনামিকা চিত হয়ে শুলো। পাতলা কম্বল টেনে দুজনের গায়ে জড়িয়ে কম্বলের ভেতরে দিয়ে অনামিকার তলপেটে গরম পানির বোতলটা রেখে সেকা দিতে লাগলো রোহান। এতে ব্যথা উপশম হয়। অনামিকারও ভালো লাগছে। ঘুম ঘুম চোখে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে অনামিকা বলল, সত্যি তোমার মতো কেয়ারিং একজন স্বামী যে মেয়ের কপালে জোটে সে সত্যি ভাগ্যবতী। এমন স্বামী যেন প্রতিটি মেয়ের ভাগ্যে জোটে। আই লাভ ইউ রোহান। হঠাৎ রোহান বোতল ফেলে হুড়মুড় করে অনামিকাকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ, লাভ ইউ, অনেক ভালোবাসি অনু। অনামিকা অবাক হয়ে বলল, আরে হঠাৎ করে এত ভালোবাসার প্রেশার আমার উপর ছাড়লে চাপে ভর্তা হয়ে যাব তো। কি হলো তোমার? অনামিকাকে জড়িয়ে ধরে কাঁপছে রোহান। এমন কাঁপছো কেন রোহান? রোহান কাঁপতে কাঁপতে বলল, ও কিছু নয় অনু, ভালোবাসার হাই প্রেশারের শরীরে ভাইব্রেশন মোড চালু হয়ে গেছে। আসলে রোহান ভীষণ ভয় পেয়ে ওরকম করছে। রোহান যখন অনামিকার তলপেটে শেক দিচ্ছিল তখন হঠাৎ রুম থেকে ড্রয়িং রুমে যাবার দরজায় ঠিক অনামিকার প্রতিচ্ছবি হাসতে দেখে ভয়টা পেয়েছিল। অনামিকা তো পাশেই শুয়ে আছে, তাহলে ওকে। আর এখানেই ভয়ঙ্কর এক টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কি হচ্ছে এসব? কি কারণেই বা এই বাড়িতে এসেছে এই জীবন্ত প্রতিচ্ছবি? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।